প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। ভালো আছেন? শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, উপদেষ্টা পরিষদের সভা, হঠাৎ কর বাড়ানোর উদ্যোগ, খরচ বাড়বে মানুষের। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, 16 বছরের আন্দোলন ও ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি। দৈনিক সমকাল, দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি। নির্বিচার, আতশবাজি, ফানুস, বিপন্ন প্রাণ প্রকৃতি। দৈনিক যুগান্তর, আইএমএফের চাপে 65 পণ্য সেবায় ভ্যাট বৃদ্ধি, সংসার খরচ আরও বাড়বে। দৈনিক ইত্তেফাক, অর্থনীতিতে গতি ফেরানো নতুন বছরের প্রত্যাশা। জনরায়ের ভয়ে ভিতরায় নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তারেক রহমান। মানুষ শ্রমিক নয়, উদ্যোক্তা তৈরি, উপজেলায় বাণিজ্য মেলার আয়োজন করতে হবে, প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, নতুন পথে রাজনীতি, ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন তরুণরা। বাংলাদেশ প্রতিদিনের গোলটেবিল বৈঠক, লুটেরা সংস্কৃতি পরিশোধন করে সমৃদ্ধ দেশের প্রত্যাশা। মানবজমিন, মোজাম্বিকে নিরাপত্তাহীনতায় 5000 বাংলাদেশি। আলোচনায় প্রক্লেমেশন, কি হচ্ছে, নিষেধাজ্ঞার বালাই নেই বর্ষবরণে। খবরের কাগজ, বড় পরিবর্তনে শিক্ষাবর্ষ শুরু। পররাষ্ট্র উপদেষ্টা বললেন, হাসিনাকে ফেরানো ও স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো একসঙ্গেই চলবে। সময়ের আলোর শিরোনাম, সরকারের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলো, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, নতুন বই বিতরণ, পেয়ে উচ্ছ্বাস, না পেয়ে অপেক্ষা। দেশ রূপান্তরের শিরোনাম, বিদ্যুৎ জ্বালানির বাহাবা প্রকল্প, মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক নয়। বিশৃঙ্খলা আকাশে, শৃঙ্খলা মাটিতে, নববর্ষ উদযাপন। আমার দেশ, স্কাইপ কেলেঙ্কারির সেই ভিলেনরা কে কোথায়। জুলাই ঘোষণাপত্র নিয়ে আসিফ নজরুল, বই না পেয়ে খালি হাতে ফিরছে অধিকাংশ শিক্ষার্থী। দৈনিক করতোয়া, সরকারের 3টি লক্ষ্য, জনরায়ের মুখোমুখি হওয়ার ভয়ে ভিতুরাই বিভ্রান্তি ছড়াচ্ছেন। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান। দৈনিক জনকণ্ঠ, গতি এসেছে দুদকের কাজে, তরুণরা যেন উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়। 31st নাইটে আতশবাজি পটকায় প্রকম্পিত রাজধানী। আমি সময় পেলে এই আলোচনাটি করব আমরা, তো তার আগে মাহবুব, পেটে খেলে পিঠে সয় যে কথাটি, সেটা তো আজকের পত্রিকার শিরোনাম দেখে যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত সবারই বোধহয় একটু নাবিশ্বাস হওয়ার কথা। হঠাৎ করে আবার কর বাড়ানোর উদ্যোগ, খরচ বাড়বে মানুষের, এবং খরচ যে কতটা বাড়বে। 65টি পণ্যের ভ্যাট বৃদ্ধি, হোটেল রেস্তোরাঁর ভাড়া বাড়বে, আকাশের ভাড়া বাড়বে, এবং 100 টাকা আপনি মোবাইলে রিসার্চ করলে মাত্র 65 টাকায় কথা বলতে পারবেন। শুভঙ্করের কত ভাগে। জি, এটা আসলে দেখেন যে আমরা 5ই আগস্টের পর, গণ অভ্যুত্থানের পর এই পর্যন্ত প্রথমে তো 6টি সংস্কার কমিশন পেলাম, তারপরে আরো অন্তত 5টি। তো এটার মধ্যে বিচার, সংবিধান, আইন ইত্যাদি, শ্বেতপত্র প্রকাশ কমিটিও আছে, অর্থনীতির। আচ্ছা, জনসাধারণের জীবন মান উন্নয়নের কোনো সংস্কার কমিটি করা হয়েছে? করা হয়নি। ওইটা করবে না, করা হয়, করবেন না, এবং এইটা কিন্তু আলোচনাতেই নাই। মনে হয় যেন এখানে সেই একই অবস্থা, একদল ক্ষমতায় থাকবেন, আরেক দল যেন আন্দোলনে থাকবেন যে আমাকে এটা দাও, এটা দাও, মানে এটা আমাদের নিয়ম। এটাই বোধহয় পরিস্থিতি। কারণ এই যে জনসাধারণ যাদেরকে আমরা বলি, সেটা যেই বৃত্তেরই হোক, নিম্নবিত্ত বা প্রান্তিক মানুষদের জন্য তো আরো বেশি সমস্যা হয়। উচ্চবিত্তরা হয়তো বা এগুলো নিয়ে খুব বেশি ভাবেন কিনা জানি না, কিন্তু তাদের জন্য তো নানান রকম সংস্কার কমিটি করা হয়েছে, যে তারা কত টাকা ব্যাংক থেকে নিয়েছেন, কি করেছেন না করেছেন, এগুলো নিয়ে নানান কিছু করা হচ্ছে। কিন্তু এই যে আজকে দেখলাম আপনি পড়ছিলেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে শ্রমিক নয়, উদ্যোক্তা প্রয়োজন।
তো এটা তো আমাদের অনেক প্রত্যাশা ছিল যে ডক্টর ইউনূস কিছু উদ্যোক্তা কিংবা যারা উদ্যোক্তা আছেন, প্রান্তিক উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা, তারা যাতে ব্যবসা করতে পারেন, তারা এই বিষয়গুলো নিয়ে কোনো রকম কোনো কথা বলা হলো না। যেইভাবে সময়গুলো যায় রাস্তায়, এই মানুষের কষ্ট, হাসপাতালে যেতে, এগুলো নিয়েও কিছু করা যাচ্ছে না। এবং এগুলো একটির সাথে কিন্তু একটি সম্পর্কিত। আপনার আজকে যে কর দিতে হবে মানুষকে, দিতে হয় আরো যে নাগরিক হিসেবে কর দিতে হবে কিন্তু কতটা, এবং একটি প্রান্তেই কেন এত? যার ইনকাম মাসে 20 কোটি টাকা, সে যেই কর দিবে, যার ইনকাম মাসে 10,000 টাকা, সে নিশ্চয়ই সেই কর দেবে না। এবং যারা বেশি ইনকাম করে তাদের করগুলো কি স্বচ্ছভাবে নেওয়া হয়? এগুলো নিয়ে অনেক প্রশ্ন তো আছে। এই কর ফাঁকি দেওয়া, এটা তো বড় বড় ব্যবসায়ীরাও স্বীকার করেছেন যে যদি কিছু করে থাকে করটা ফাঁকি দিয়েছি। আচ্ছা মাহবুব, ব্যাপারটা কি এরকম নয়? আমাদের দেশে যেটা হয়, যেমন ধরুন বাঘ এলো, ভয়টা আগের থেকেই শুরু করে দেয়, এবং এখন যে আজকের যে পত্রপত্রিকার শিরোনাম হয়েছে যে কর বাড়বে এবং দ্রব্যমূল্য বাড়বে, এই সুযোগে কি আমি তো আশঙ্কা করছি যে কালকে থেকেই বা আজকে থেকে বোধহয় শুরু হয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই। এবং এই জায়গাটাতে যদি সরকার এইভাবে ভাবতে পারে, অনেক কিছু তো আমরা নতুন করে ভাবছি, তো সেই ক্ষেত্রে ভাবা যায় না যে মানুষের আয় অনুযায়ী কর দেবে। যিনি ধরেন অনেক আয় করেন, এই জায়গায় একটা চাপ আছে না, যেমন যারা আপনাকে টাকা দেয়, ঋণ দেয়, যেমন IMF এর চাপেই তো এটা করা হচ্ছে। সে তো বটেই। এবং এদের চাপের কথা তো আমরা জন্ম থেকে শুনে আসছি, জন্ম থেকে জ্বলছির মতো জন্ম থেকে শুনে আসছি। বিশ্ব ব্যাংক, IMF এর প্রেসক্রিপশনে সরকার চলবে না, এই তো রাস্তায় আমরা একসময় স্লোগান দিতাম। তো এখনো তো এই সরকার আসবার পরে কোনো কিছু পরিবর্তন আমরা দেখছি না। তো এই বিষয়গুলো তো পরিষ্কার হওয়া দরকার যে কতদিন তারা চাপ দেবে, এবং এই চাপগুলোর নানান রকম মাঝে যাও তো আমরা জানি কি কারণে চাপ দেওয়া হয়, নানান রকম প্রশ্নগুলো। এই চাপের ফলে কোন চাপটা কার কাছে কতটুকু যাবে, জীবনমান কতটা যাবে, তার জন্য আমাদের কিছু দেশ আছে সামনে উদাহরণ হিসেবে, ভুটান আছে, নেপাল আছে, ভিয়েতনাম আছে। চাপ কিভাবে নিতে হয় এবং কিভাবে একটা সুষম বন্দোবস্ত করতে হয়, ইউরোপিয়ান মানবিক দেশগুলোর কথা বাদই দিলাম, আমাদের আশেপাশেই তো তার উদাহরণ আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আসলে বেসিক নিড কোথায় কি লাগবে, আমরা যদি মৌলিক চাহিদার দিকে তাকাই এবং বিলাস বেসনের দিকে আমরা একটু কম তাকাই, তাহলেই তো একটা সাম্যাবস্থা তৈরি হয় সমাজে। আপনি একটা শব্দ উচ্চারণ করলেন, এখন এই শব্দটা বেশ আলোচিত, বন্দোবস্ত। হ্যাঁ, তো জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র 16 বছরের আন্দোলন ও ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি, এবং শিক্ষার্থীরা তো অলরেডি একটা সমাবেশ করলেন, তারা দেখালেন তারা কি চান, এবং ওই সমাবেশে যেসব স্লোগান, যেসব কথাবার্তা বলা হলো, সেই কথাগুলো নিয়েও বিতর্ক উঠেছে। যাদের উদ্দেশ্য ভিন্ন, তারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। একই সঙ্গে তারেক রহমান গতকাল এই কথা বলেছেন। কি মনে হয় সবকিছু দেখেই আসলে যেটা আপনি শেষ বাক্যটি বললেন যে নির্বাচনে কারো কারো ভীতি আছে, এবং এটা সঙ্গত ভীতি, যেহেতু তাদের রাজনীতিতে অনভিজ্ঞতা, মানে নির্বাচন হলে আদৌ পারবো কি পারবো না সেটা একটু সময় পেলে ভালো হয়, গুছিয়ে নেওয়া। এবং দেখা যাচ্ছে যে ভোটারের বয়স সীমা 17-এর কথা বলা, তাহলে একটু ভোট বাড়বে নাকি? হ্যাঁ, এবং আরো এটা নিয়ে অনেক রসিকতাও চলছে, কেন 17, কেন 9? 17 হলে ভাই একটু বাড়বে তো, 11-12তেই কেন 9 ভোট দেওয়ার ব্যাপারটা। তার মানে এই বিষয়গুলোতে বোঝা যায় যে ভোটের ব্যাপারে আরো স্পষ্ট দৃষ্টিভঙ্গি দরকার সরকারের। যে যেমন আজকে আবার একটা পত্রিকার শিরোনাম দেখলাম যে 17টা নীতিগতভাবে ওইটা নিয়ে আর কথা হবে না। ভালো, এটা হলো কেন? এটা দরকারটা কি? তাহলে তো বিয়ের বয়সও নিয়ে আসতে হবে, 14-15 নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আপনি 5ই আগস্ট দেশে একটা এত বড় ঘটনা ঘটে গেছে, আপনার 5 মাস পরে মনে হচ্ছে যে এটা বিপ্লব না গণ অভ্যুত্থান? যা হওয়ার তো হয়েই গেছে। 5 মাস পরে মনে হচ্ছে যে এটা করা দরকার ছিল, ওটা করা দরকার ছিল। এটা তো সমুদ্রের একটা প্রবাহমান বাস্তবতা, যেভাবে মানুষ এসেছিল, যেভাবে যা হওয়ার হয়েছিল, এবং সেখানে ডক্টর ইউনূস এবং না, তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়ায় কিনা আমি জানি না, এটা নাও হতে পারে। যাদের মানে বিশেষ করে জুলাই ও গণঅভ্যুত্থানে মানে যেটা বিএনপি বলবার চেষ্টা করছে,
16 বছরের আন্দোলন ও ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি, তো একইভাবে জামাতও তো বোধ করে চাইবে যে তাদের অন্তর্ভুক্তিটা কেমন ছিল। তাইলে মোটামুটি আলোচনার মধ্যে কি একটা, এটা তো বিএনপির বিষয়টা তো যৌক্তিক, এটা তো 16 বছর ধরে যে 50 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মামলাটা ছিল, এটা তো বিএনপি তো পরিষ্কার, বিএনপির জেল জুলুম তাদের খাটতে হয়েছে। জামাতেরও নিশ্চয়ই এই বিষয়ে একইভাবে তাদের নানা রকম অবদান আছে, অংশগ্রহণ আছে। তো জামাতের নিয়ে তো আবার আরেকটা প্রশ্নও আছে যে তাদের 71-এর ভূমিকা পরিষ্কার না হওয়া পর্যন্ত এই বিষয়টা মানে বন্দোবস্ত করা যায় কি করে। হ্যাঁ, কারণ আওয়ামী লীগের যে বিষয়টা এসছে, আওয়ামী লীগকে যেই যুক্তিতে আপনি বাদ রাখতে চাচ্ছেন তার চেয়ে অনেক বড় অপরাধী কিন্তু জামাত। সেই ক্ষেত্রে এই বিষয়গুলোতে সুরাহা হওয়া দরকার। না, আপনি যেমন বললেন অনেক বড় অপরাধী জামাত, এই কথাটা কি এখন বলে কেউ? হ্যাঁ, এটা বলতে হবে। কেউ হয়তো এড়িয়ে যাচ্ছেন, কেউ হয়তো পাশ কাটিয়ে যাচ্ছেন। পাশ কাটালেই কি সত্য মিথ্যা হয়ে যায়? সম্ভব। বিনামূল্যের বই, একেবারে বছরের প্রথম দিন ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যের বই নেই, এটা নিয়ে নানা ধরনের বিতর্ক আছে যে কত টাকা খরচ করে কত কি হয়, কিন্তু এইটা তো সত্য যে প্রথম দিনে ছাত্রছাত্রীর হাতে বইটা যায়। তো এইবার এখনো আজকের পত্রপত্রিকার শিরোনামগুলো নানা ধরনের, যেমন কেউ বলছে বই পেয়ে খুশি, না পেয়ে অখুশি। 3য় শ্রেণীর পর্যন্ত বোধহয় বই পাওয়া গেছে এবং মাননীয় উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন। এবং আরেকটি পত্রিকার শিরোনাম খবরের কাগজে যে পাঠ্যপুস্তকে কার কার অবদান কি যাচ্ছে সেটার একটা তালিকা প্রকাশ হয়েছে আর কি। তো সবকিছু মিলে মানে প্রথম দিনে কি দেওয়া যেত না নাকি? হ্যাঁ, এটা আসলেই যেটা হয়েছে যে যেমন ধরেন পাঠ্যপুস্তকে কিছু পরিবর্তন 4-5 মাসের এই সময়, জাস্ট আগস্টের 5 তারিখের পর থেকে পরিবর্তনটা কি এতই দ্রুত ছিল? এই সরকার কিন্তু রাজনৈতিক সরকার নয়। যে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা আমরা শুনি সব সময়, সেটা কি এভাবেই করতে হবে? আর পাঠ্যসূচি নিয়ে যেই সব আলোচনাগুলো হয়েছে, যেই মানের কবিতা অন্তর্ভুক্ত হয়েছে, বেগম রোকেয়াকে খারিজ করে দেওয়া হয়েছে, বেগম রোকেয়াকে নিয়ে কোনো লেখা নাই। তারপর এটা কেন? যেখানে ডক্টর ইউনূস কয়েকদিন আগে রোকেয়া দিবসে নারীদের জাগরণ নিয়ে কথা বললেন, তো এটা তো সরকারের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে। কারা করছে এই বিষয়গুলো? এবং দেখা যাচ্ছে যে এই নিম্নমানের কবিতা, নিম্নমানের পাঠ্যসূচি তৈরি করবার চেষ্টা, সেটা তো আমাদের এই উপদেষ্টাদের যে জ্ঞান, যে অবস্থান আমরা জানি দীর্ঘকাল ধরে, তার সাথে তো যায় না। কাজেই এখানে বোধহয় কোথাও একটা সমন্বয়হীনতা ব্যাপার আমরা লক্ষ্য করতে পারি, এবং সেই সমন্বয়হীনতার কারণেই বইটা 1 তারিখে যায়নি। আচ্ছা, কারণ এই সমন্বয় থাকলে কিন্তু এটা কিন্তু ধাপে ধাপে অনেকগুলো বড় কি যাবে না এটা নিয়ে একটা অস্থিরতা, এটা নিয়ে তো অস্থিরতা। এবং 5 বার এডিট করা হয়েছে একটা কবিতা, একটি কবিতায় 5-6 বার এডিট করা হয়েছে। এত গুরুত্বপূর্ণ, এত ওটা দিতেই হবে, না দিলে। কওমি যুবক দাঁড়ায়া ছিল ফোরাতের তীরে, রংপুরে আবু সাইদ মারা গেছে, সেখানে ফোরাত নদী এলো কোথার থেকে? এবং এই আন্দোলন কি শুধু কওমি যুবকরাই করলো? সেখানে বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, আর্মি মাধ্যম সবাই ছিল। কাউকে আপনি আলাদা করবেন কেন? বাবু, একটা জিনিস কি হয় না যে আমরা আমাদের ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছেলেমেয়েরা তাদেরকে পড়াশোনা করবে, এখনো কি আমরা এই 54 বছরেও আমরা কি একটা সঠিক একটা মানে বদল করব না? কখনোই বদল করব না। তাদের ইতিহাস পড়ার জন্য যে ইতিহাস, সেই ইতিহাসটা কখনোই বদল করব না। সেই বাস্তবতাটা কবে পাবো আমরা? না, দেখেন রেজা ভাই, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তো কোনো প্রশ্ন নাই। এটা আমরা সকলেই চোখের সামনে দেখেছি, অংশগ্রহণ করেছি যে যার মতো করে, এবং এটা একটা দীর্ঘ 16 বছরের একটা পথ পরিক্রমা এসেছে। এটা নিয়ে একটা আলাদা বুকলেট দিয়ে দিলেই তো হতো। তাহলে তো আপনি প্রত্যেক বিভিন্ন কিছুতে এইভাবে একটা যেটা চলমান, সেখানে আপনাকে হস্তক্ষেপ করতে হতো না। এরা 1। 2 নাম্বার হচ্ছে যে আপনার যে সমস্ত ঐতিহাসিক বিষয়গুলো, এখন 71 প্রসঙ্গ, পাকিস্তান প্রসঙ্গ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ, এই বিষয়গুলো কি এই চট জলদি প্রতি বছর পরিবর্তন হবে? আমি জানি না। আপনি যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, পাঠ্যপুস্তকে যে সংসদ মানে এখন যেটা জাতীয় 4 নেতা বলা হয়েছে, সেখানে কি বঙ্গবন্ধু শব্দটি আছে? জাতীয় 4 নেতা, আমি যতদূর জানি জাতীয় 4 নেতা, শেখ মুজিবুর রহমান 4 নাম্বার, তার আগে আছেন সোহরাওয়ার্দী, ভাসানী, আর বোধহয় আরেকজন শেরে বাংলা ফজলুল হক, হ্যাঁ এরকম আছে। হ্যাঁ,
এইভাবে বলা হচ্ছে। যাই হোক, এই বিতর্কে হয়তো এই অনুষ্ঠানে আমরা যেতে না, চাই এই না। বিতর্ক তো আমরা এর আগেও দেখেছি। 22 বছর তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারিত হয়নি বাংলাদেশ টেলিভিশন সহ গণমাধ্যমে। একটা সময় আপনার মনে আছে জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে বোধহয় এই পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত 91-তে পাকিস্তান শব্দটা উচ্চারণ করা যেত না, বলা হতো হানাদার বাহিনী। হানাদার বাহিনী পত্রিকাতেও কিন্তু। একেবারে শেষের দিকে এসেছি আমরা, 31st। আমি একটি ভিডিও দেখলাম এবং আপনাদের পত্রিকাও শিরোনাম হয়েছে আজকে, যে ভিডিওতে মনে হচ্ছে লেবানন বা বৈরুতের কোনো শহর এটা, আর হাজার হাজার পাখি অন্ধকারের মধ্যে কে কোন দিকে দৌড়াচ্ছে। তখন আমার কাছে মনে হলো ওই পাখিগুলো যদি মানুষ ভাবি তাহলে কি হয়। প্রাণ তো, এটা তো প্রাণ। আপনি মানুষ যেমন একটা প্রাণ, পাখি কি প্রাণ নয়? এই পাখিকে আপনি নির্বিচারে, এবং আমি বিভিন্ন রকম মর্মন্তুদ অনেক বর্ণনা শুনলাম, যেই বাড়িগুলোতে ধরেন হয়নি, কিছু কিছু বাড়িতে ওগুলা ফোটেনি আতশবাজি, সেইগুলোতে আশ্রয় নেবার জন্য তা পাখিগুলো ছুটে এসেছে এবং এই শব্দে হার্ট ফেল করে মারা গেছে। এবং 6 জন বোধ করি, বেশ কয়েকজন 4 জন দগ্ধ হয়েছে, একজন মারা গেছে, একটা কিশোর মারা গেছে। ধরে যে ভাই আনন্দ উৎসব হবে, এর মানে এই না যেগুলো বন্ধ করে দিতে হবে। এখানেও কিন্তু নিয়ম কানুনের একটা ব্যাপার আছে। আপনি যদি আইন করেন যে এটা করা যাবে না এবং আগের থেকেই করেন, অথবা আপনি আতশবাজি তো ফোটানো সারা পৃথিবীতেই তো হয়, সেটা হয় কোনো একটা মাঠে আপনি সৌরাবহার দিয়ে উদ্যান দিয়ে দিলেন, আপনি কোথাও কোথাও নির্দিষ্ট করে দিলেন, আপনারা যারা যারা ফোটাতে চান ওখানে যান, একটা পাস দিয়ে দিলেন কোনো একটা কিছুতে, অনলাইনে রেকর্ড করে, যে এইরকম কিছু একটা করা দরকার। তার মানে উৎসব বন্ধ করা যাবে না। উৎসব করুক মানুষ, উৎসব মানুষ করবে আরেকজনকে বিরক্ত না করে, আরেকজনকে হত্যা না করে। যেভাবে রাজনীতির ক্ষেত্রে আপনি আপনার মত দেবেন আরেকজনকে হত্যা না করে, ঠিক একইভাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, উৎসব হবে, অবশ্যই আমরা আনন্দ উৎসব করব, কিন্তু আমার আনন্দ উৎসব অন্যের যেন প্রাণহানি না ঘটায়, এই কথাটি আমাদের বিশ্বাস করতে হবে, মনে প্রাণে ধারণ করতে হবে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খুদা হাফেজ।